আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। তো তাদের অনেক রকম প্রশ্ন ছিল। তারই ধারাবাহিকতায় কিছু প্রশ্ন আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। যেমন ১ম প্রশ্নের উত্তর দেব যে অসামরিক চাকরির জন্য আপনার কি, কি যোগ্যতার প্রয়োজন? ২ নম্বর হচ্ছে এবারের নিয়োগের আ পরিবেশ কিরকম হবে বা এইবারের নিয়োগের আসলে ব্যাপ্তি কিরকম হবে বা যদি বলি পরিসর কিরকম হবে এবং সেই সঙ্গে চাকরিতে পরীক্ষার যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশনটা কেমন হবে এবং সুপারিশ ব্যতীত চাকরি হয় কিনা এ ধরনের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে। তবেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আপনারা আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে অসামরিক চাকরির জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়। দেখেন, এই প্রশ্নটার উত্তর যদি আমি একটু খোলাখুলি ভাবে বলতে যাই তাহলে হয়তোবা একটু লম্বা হয়ে যাবে। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন তাহলে হয়তোবা একটু শুরু করতে পারি। তো ১ম এই অসামরিক চাকরির জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনি মেন্টালি এবং শারীরিকভাবে আপনাকে সুস্থতা থাকতে হবে। অর্থাৎ আপনি সুস্থ না থাকলে কোনো জায়গায় চাকরি করতে পারবেন না এবং সেই সঙ্গে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের ক্ষেত্রে ৫ম শ্রেণী থেকে শুরু করে ওইদিকে আপনি যত হায়ার এডুকেটেডই হন না কেন সব রকম শিক্ষা ব্যবস্থার বিপরীতেই কিন্তু আপনার চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন রকম পদ এবং পদবিতে চাকরির ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে আপনার চাকরির বয়স হতে হবে। আপনার যদি ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যতদিন না পর্যন্ত আপনার বয়স ৬০ বছর না হয় ঠিক ততদিন পর্যন্ত আপনি এইখানে চাকরি করতে পারবেন এবং সেই ক্ষেত্রে এখানে আরো অনেক অনেক যোগ্যতার প্রয়োজন হয়। সেই সমস্ত যোগ্যতার কথা বাদই দিই। তবে যেই কথাগুলো বললাম সেই সেই ধরনের পার্সোনালিটি যদি আপনার ভিতর থাকে, সে ধরনের মেন্টালিটি যদি আপনার ভিতর থাকে, সেরকম শিক্ষাগত যোগ্যতা যদি আপনার ভিতর থাকে, তাহলে আপনি সেনাবাহিনীর অসামরিকে চাকরি করতে পারবেন বা চাকরি করার যোগ্যতা আপনার আছে বলে আমি মনে করি। তো ১ম প্রশ্নটার উত্তর হয়তোবা আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না। তবে যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এরপরে যে প্রশ্নের উত্তরে যাব সেটা হচ্ছে ২০২৬ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে, এই নিয়োগের আসলে পরিসরটা কিরকম বা ব্যাপ্তি কিরকম? পরিসর এবং ব্যাপ্তি বলতে আমরা যেটা বোঝাই যে এই নিয়োগের আসলে মাত্রাটা কত বড়? আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন ২০২৫ সালে যে জনবল নিয়োগ হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে সেখানে কিন্তু ৮৯৭ জন জনবল নিয়োগ করা হয়েছিল। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে এইবারের নিয়োগে কি এতগুলো মানুষকে নিয়োগ দেয়া হবে কিনা বা এবারের নিয়োগটা কি আরো ছোট হবে কিনা বা একটা মিনিমাম সংখ্যা আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তবে আমি যতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ৮৯৭ জনের বেশিও হতে পারে বা তার থেকে ৫০ বা ১০০ জন কম হতে পারে। তবে এর উপরে বা এর নিচে না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ যেহেতু এখন আমাদের দেশে নতুন সরকার ক্ষমতায় আছে তো অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধির কথা তারা অবশ্যই চিন্তা করবে এবং সেই সঙ্গে যখন কর্মসংস্থান বৃদ্ধি হবে তখন সেনাবাহিনীর অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপ্তিটাও বা পরিসরটাও আরো বাড়বে বলে আমার মনে হয়। তো যারা অনেক টেনশনে আছেন যে এবার হয়তোবা অনেক অল্প সংখ্যক লোক জনবল নিয়োগ দেওয়া হবে, তাদেরকে বলব যে ঘাবড়ানোর কোনো দরকার নেই। সঠিক সময়ে আসলেই আপনারা বুঝতে পারবেন যে এবারের নিয়োগের ব্যাপ্তি বা পরিসর আসলে কত বড় হতে পারে। এরপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন যে চাকরিতে পরীক্ষার কম্পিটিশন আসলে কিরকম হয়? দেখেন, এটা সরকারি চাকরি মুখের কথা নয় যে আপনার মুখের কথাতেই চাকরিটা হয়ে গেল বা আপনার চেহারা সুন্দর, দেখতে সুন্দর, আপনি ফর্সা, নায়কের মতো আপনার চেহারা দেখেই তারা চাকরিটা দিয়ে দেবে। বিষয়টা মোটেই এরকম নয়। একটা এইবার যারা ২০২৫ এ যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে হয়তোবা বলা লাগবে না। আপনারা জানেন যে একটা চাকরির এগেইনস্ট এ পরীক্ষার্থীর সংখ্যা বা কম্পিটিটর যারা ছিলেন তাদের সংখ্যা একটার জায়গায় ১০০, ১৫০ বা তারও বেশি সংখ্যক লোক কিন্তু এখানে পরীক্ষা দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের যে বেকারত্বের অবস্থা এবং যে শিক্ষার হার অনেক মাস্টার্স কমপ্লিট করা ছেলেরাও কিন্তু এখন একটা ৪র্থ শ্রেণী বা ২০তম গ্রেডের
শ্রেণীর যে চাকরিগুলো আছে সেই চাকরি পাওয়ার জন্য কিন্তু মুখিয়ে থাকে। কারণ একটা চাকরি, সরকারি চাকরি খুঁজে পাওয়াটা সত্যি, সত্যি খুবই টাফ ব্যাপার। তো এখানে কিন্তু সবাই চেষ্টা করবে, হ্যাঁ? যদি জেলা কোঠা না থাকে, অনেকেই প্রশ্ন করেন যে জেলা কোঠা থাকলে ভালো হয়। তবে জেলা কোঠা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার কম্পিটিশনটা আরো বেড়ে যায়। কারণ বাংলাদেশের ৬৪ জেলার মানুষ এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পায় এবং এই ৬৪ জেলার মানুষের আপনি যদি মনে করেন যে একজন মানুষ ৪টা ৫টা করে অ্যাপ্লিকেশন করে। এতে সরকারের যেরকম একটা রাজস্ব আসে সেরকম পরীক্ষার্থীর সংখ্যাও বাড়ে এবং পরীক্ষার্থীর সংখ্যা যখন বাড়বে তখন কিন্তু প্রশ্নপত্র অবশ্যই খুব হার্ড হবে। ২০২৫ এর যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র মোটামুটি আপনারা অনেকেই খুব সুন্দরভাবে লিখতে পেরেছিলেন। অনেকেই একটু ডাব্বা মারছিলেন। বাট এইবার ২৬ এর যে প্রশ্নপত্রটা আসবে সেই বা পরীক্ষার যে প্রশ্নপত্র হবে সেটা কিন্তু খুব কঠিন হবে। আমি আগের থেকে বলে দিচ্ছি সেটার জন্য আপনারা অবশ্যই শারীরিক, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তো পরীক্ষার পরিসর বা পরীক্ষার কম্পিটিশন যেটাই বলি না কেন সেটা একদম হাই লেভেলে হবে। এইখানে একটা পদের বিপরীতে হয়তোবা ৩০০ বা ২০০ মানুষ কিন্তু এখানে পরীক্ষা দিতে যাবে এবং এই ২০০, ১০০ বা ৩০০ র ভিতরে কিন্তু যারা পরীক্ষায় রিটেন পরীক্ষায় আসলে যারা উত্তীর্ণ হবেন এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাদের কি করা লাগবে না লাগবে সেটা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমি আপনাদেরকে একটা অথেন্টিক সাজেশন তখন আপডেট সাজেশন দিব। অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা সেই সময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিন। এইবার ৪ নম্বর যে প্রশ্ন যে সুপারিশ ব্যতীত চাকরি হয় কিনা? এই প্রশ্নটা আপনাদের ভিতরে যারা পরীক্ষা দিয়েছেন, যারা ভাইভা পর্যন্ত গিয়েছেন তারা অনেকেই আমার কাছে বলেন যে ভাই শেষ সময়ে এসে কোনো না কোনো ভাবে কালো শক্তির কারণে বা অদৃশ্য কোনো শক্তির কারণে আর চাকরিটা হয়ে ওঠে না। পরে শোনা যায় যে তাদের সুপারিশ ছিল। তো এই সুপারিশ ব্যতীত চাকরি হয় কিনা এইটার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কারণ আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং যদি আপনি মেধা সম্পন্ন একজন মেধা স্বয়ং সম্পূর্ণ যদি মানুষ হন এবং ভাইভা বোর্ডে যদি আপনার উপস্থাপনা যদি একদম অ্যাকুরেট বা 100% যদি আপনি নিজেকে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যতই সুপারিশের লোক থাকবে না কেন চাকরিটা আপনার হবে এটা 100% আপনি কনফার্ম হতে পারেন। এই জন্যই বলছি যে চাকরির জন্য যখন আমরা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হই পরবর্তী যে ধাপ থাকে সেটা হচ্ছে ভাইভা পরীক্ষা এবং ভাইভা বা মৌখিক পরীক্ষা যেটাই আমরা বলি না কেন এই পরীক্ষায় কিন্তু আমাদের নিজেদের যে পার্সোনালিটি থাকে বা যে ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্বের পরীক্ষায় কিন্তু পরীক্ষা যারা নেন অর্থাৎ পরীক্ষকগণ যারা থাকেন যারা ভাইভা যে সমস্ত অফিসাররা নেন তারা কিন্তু এগুলোই আমাদের ক্ষেত্রে দেখে থাকেন। একজন আর্মি অফিসার একজন সিভিলিয়ানদের কিন্তু চোখ দেখলে বা চলাফেরা বা কথা বলার স্টাইল দেখে তারা অনেক কিছু বুঝতে পারে। তো আপনি কি ধরনের কথাবার্তা বলছেন, আপনার অঙ্গভঙ্গি কিরকম, আপনি আপনাকে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন তাদের সামনে, এই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালোভাবে লক্ষ্য করে এবং এই বিষয়গুলো যখন তারা লক্ষ্য করে তাদের চোখে যদি কোনো রকম ত্রুটি মনে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে বাদ পড়ে যান এবং হ্যাঁ যদি সুপারিশের কথা বলেন সুপারিশের লোকেরকে কতটুকু প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে আপনার ভাইবার পরীক্ষার রেজাল্টের পরে তবে ভাইবা পরীক্ষায় অবশ্যই আপনাকে নিজেকে 100%ই দিতে হবে তা না হলে আপনি কোনোভাবেই এখানে টিকতে পারবেন না আমি যে ৮৯৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তির কথাটা বললাম ২০২৫ সালে এর মধ্যে প্রায় ১৯৭ জন বা ২০০-র আশেপাশে এমন মানুষের সংখ্যা আমি জানি যাদের কোনোরকম কোনো সুপারিশ ছিল না তারা সম্পূর্ণ নিজের মেধাকে কাজে লাগিয়ে কিন্তু এইবারের চাকরিতে তারা পেয়েছে এবং তারা এইবারে চাকরিতে জয়েনও করেছে আলহামদুলিল্লাহ তারা চাকরি প্রায় ৪ মাস করছে বেতন বোনাস সবকিছুই তাদের হয়ে গিয়েছে তো আপনাকে অবশ্যই মেধা সম্পন্ন হতে হবে নিজেকে সর্বোচ্চটা বিলিয়ে দিবেন পরীক্ষার আগে প্রচুর পরিমাণ পড়াশোনা করুন সেই সঙ্গে পরীক্ষাটা আলাদা প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি নিবেন শারীরিক মানসিক ভাবে অবশ্যই প্রস্তুত রাখবেন নিজেকে তা না হলে কিন্তু পরীক্ষায় যেয়ে আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না তো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর নিয়ে দেখতে চান বা কোন বিষয় নিয়ে আপনাদের ডাউট আছে সেই বিষয়টা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর ধরে পরবর্তী ভিডিও বানানোর এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ